ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সেটা অপরিবর্তিত থাকবে। পাস্ট পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা অপরিবর্তিত থাকবে। ঠিক ওরকমই আমরা একটা দেখতে পাচ্ছি। দেখো দে টোল্ড মি দ্যাট দে হ্যাড সিন, এটা পাস্ট ইনডিফিনিটে ছিল, এটা পাস্ট পারফেক্ট হলো। দ্যাট দে হ্যাড সিন মি ইন দ্য মার্কেট, ইন দ্য মার্কেট। তার মানে আমরা পাস্টের পরিবর্তনটা একটু উদাহরণের মাধ্যমে দেখতে পেলাম। আমরা পরের স্লাইডে আসি। দেখো টেন্সের পরিবর্তনে যদি হচ্ছে যে মডাল অক্সিলারি গুলো আমরা ক্যান কুড শ্যাল শুড এগুলো দেখছি, এবার আমরা দেখব যে যদি শুডই থাকে বা উড থাকে বা কুড থাকে বা মাইট থাকে, ইউজ টু থাকে, ওড টু থাকে, বাট ওড টু কিন্তু একটা মডাল অক্সিলারি। ওড টু থাকে হ্যাড বেটার অথবা উড রেদার, যদি এইগুলো রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে অক্সিলারি ভার্ব হিসেবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব হিসেবে এগুলো থাকে, এগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে। তার মানে ওই সেন্টেন্সের বা ওই ন্যারেশনে কিন্তু আমরা পরিবর্তন করব না, টেন্সের কোনো পরিবর্তন করব না। যেরকম ভাবে অক্সিলারি ভার্বটা আছে ঠিক সেইভাবেই আমরা লিখব। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখতেছি যে যেটা আমরা পরের স্লাইডে দেখলাম যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে মডেল অক্সিলারি বা সেমি মডেল অক্সিলারি গুলো থাকলে সেটার পরিবর্তন কেমন করে হয় সেটার জন্য দেখো কি বলছে যে সুমি সেড আই হ্যাড বেটার। এই যে হ্যাড বেটারটা আমরা দেখলাম যে হ্যাড বেটার থাকলে কোনো পরিবর্তন, কোনো ধরনের পরিবর্তন হবে না টেন্সে। সেই জিনিসটাকে আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে দেখাইছি দ্যাট আই হ্যাড বেটার লিভ এ নোট ফর হিম। আমার উচিত তার জন্য একটা নোট লিখে যাওয়া বা তার জন্য একটা লেটার লিখে যাওয়া। দেখো কি বলছে যে সুমি সেড দ্যাট শি, পার্সনের পরিবর্তন কিন্তু হয়েছে, হ্যাড বেটার থাকার কারণে হ্যাড বেটারের কোনো পরিবর্তন হয়নি, লিভ এ নোট ফর হিম। ব্যতিক্রম, এই যে এই জিনিসগুলো কখন ব্যতিক্রম হবে, মানে আমরা যে টেন্সের পরিবর্তনের কথা বললাম যে প্রেজেন্ট টেন্স থাকলে এটা হবে, পাস্ট টেন্স থাকলে এটা হবে, মডেল অক্সিলারি গুলো থাকলে এটা এরকম হবে, এইভাবে এই পরিবর্তনগুলো হবে। এই পরিবর্তনগুলোর কিছুটা ব্যতিক্রম আছে, আমরা সেটা একটা সেন্টেন্সের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। দেখো কি বলছে, বা রিপোর্টেড স্পিচে যদি চিরন্তন সত্য থাকে, চিরন্তন সত্য যেগুলো হচ্ছে যে কোনো পরিবর্তন হয় না, এরকম চিরন্তন সত্য বাক্য যদি থাকে, অভ্যাসগত সত্য যেটা আমরা প্রতিদিনই করি, সাপোজ আমি প্রতিদিন সকালে ঘুম থেকে 8টার সময় উঠি, বা আমি প্রত্যেকদিন সকালে হাঁটতে যাই, বা আমি ঘুম থেকে উঠে পত্রিকা পড়ি, এরকম যদি কারো অভ্যাস থাকে, অভ্যাসগত সত্য বা অভ্যাসগত কর্ম যেগুলো আছে সেগুলোর কোনো পরিবর্তন হবে না। কিংবা বৈজ্ঞানিক সত্য কোনগুলো, যেমন বরফ পানিতে ভাসে, 2 আর 2 4 হয়, 2 and 2 makes 4, এই জিনিসগুলো রিপোর্টেড স্পিচের মধ্যে যদি থাকে তাহলে সেগুলোর কোনো পরিবর্তন হবে না। আমরা একটা উদাহরণে দেখছি, দেখো রাজু said I walk for an hour every morning। রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে আছে। আমাদের শর্ত ছিল যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সটা পরিবর্তন হবে। বাট এই সেন্টেন্সে আমরা কি দেখতেছি যে I walk for an hour every morning, আমি প্রত্যেকদিন সকালে 1 ঘন্টা হাঁটি। তার মানে এটা আমাদের প্রতিদিনের অভ্যাস। যখন এরকম প্রতিদিনের অভ্যাস বোঝাবে, যেটা আমরা বলছিলাম যে অভ্যাসগত সত্য, অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য, এরকম যদি হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করব না। এটা প্রেজেন্ট টেন্সে ইনডিফিনিট টেন্সে আছে, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা নিয়ে আসছি হি, শুধু হচ্ছে পার্সনের আইটা হি হওয়ার কারণে ওয়াকের সাথে আমরা এস যুক্ত করছি, এস বাই ইএস যুক্ত করছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, কিন্তু আমাদের টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমরা পরিবর্তনের হচ্ছে যে টেন্সের পরিবর্তনের পরে আমরা বলছিলাম যে রিপোর্টেড স্পিচের মধ্যে টাইম এবং প্লেসের পরিবর্তন, রিপোর্টেড স্পিচের মধ্যে যে সময়বাচক শব্দ বা জায়গাবাচক যে শব্দগুলো আছে সেই শব্দগুলো থাকলে আমাদের পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা বলছিলাম না যে কিভাবে সেই কোন শব্দ থাকলে কি ধরনের পরিবর্তন করতে হবে। দেখো আমরা এখানে একটা চার্টে উপস্থাপন করছি যে শব্দগুলো থাকলে আমাদের পরিবর্তন করতে হবে। ম্যাক্সিমাম আমাদের পরীক্ষায় এই শব্দগুলোই আসে, এর বাইরে শব্দগুলো আসে না, যে কারণে আমরা একটু দেখে নেব চার্টে কোন শব্দগুলো থাকলে আমরা কি পরিবর্তন করব। আর একটা জিনিস মনে করে দিচ্ছি যে এগুলো কিন্তু বিপরীত ক্রমে হয় না, যেমন এগো থাকলে বিফোর হয়, কাম থাকলে কাম অথবা গো হয়, এখানে আমি বলতেছি কাম কেন হয় সেটা আমি উল্লেখ করব। আবার হেন্স থাকলে দেন্স হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, হিদার থাকলে দিদার হয়, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক হয়, নাও থাকলে দেন হয়, দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, টু নাইট থাকলে দ্যাট নাইট হয়, ডাজ থাকলে সো হয়,
টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, যে কোনো একটা লিখলেই হবে। এটার যে কোনো একটা যদি আমি উল্লেখ করি তাহলে কিন্তু হবে। টু নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট অথবা দ্য নাইট বিফোর, দুইটার মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। যদি এরকম টু নাইট রিপোর্টেড স্পিচের মধ্যে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি লাস্ট নাইট থাকে তাহলে আমরা দ্য প্রিভিয়াস নাইট লিখতে পারি অথবা দ্য নাইট বিফোর। ইয়েস্টারডে যদি থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে তাহলে আমরা দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর এটা লিখতে পারি। ঠিক একই রকম ভাবে টুমরো থাকলে, টুমরো মর্নিং থাকলে বা টুমরো আফটারনুন বা টুমরো ইভিনিং থাকলে আমরা দ্য ফলোইং মর্নিং, দ্য ফলোইং হচ্ছে আফটারনুন, দ্য ফলোইং ইভিনিং এটা লিখতে পারবো। ঠিক একই রকম ভাবে ইয়েস্টারডে মর্নিং, ইয়েস্টারডে আফটারনুন, ইয়েস্টারডে ইভিনিং থাকলে আমরা দ্য প্রিভিয়াস মর্নিং, দ্য প্রিভিয়াস আফটারনুন বা দ্য প্রিভিয়াস ইভিনিং লিখতে পারবো। আমরা একটা জিনিস কিন্তু আবার বারবার বলতেছি যে এটা কিন্তু এই ডিরেক্টে এটা থাকলে ইনডিরেক্টে আমরা এটা পরিবর্তন করতে পারবো, কিন্তু এখানে বিফোর থাকলে কিন্তু আমরা এগুলো করতে পারবো না। এটা কিন্তু বিপরীত ক্রমে হবে না, বিপরীত ক্রমে হবে না। এইটুকু চার্ট মনে রাখতে পারলে টাইম এবং প্লেসের পরিবর্তন অর্থাৎ ন্যারেশনে আমাদের টাইম এবং প্লেসের যে পরিবর্তন সেটাতে কোনো সমস্যা হবে না। এই অংশটুকু একটু ভালো করে দেখব। আমরা যেটা বললাম যে এইটা থাকলে পরিবর্তন হয় সেটার একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু দেখা দেওয়ার চেষ্টা করছি। দেখো টাইম এন্ড প্লেসের পরিবর্তনের একটা এক্সাম্পল আমরা দিছি। এক্সাম্পলে কি বলছে বাবা, মিনা সেড টু মি আই অ্যাম রাইটিং এ লেটার নাও। দেখো আমরা একটি সময়বাচক শব্দ পাইছি নাও, এই নাউটা পরিবর্তন করতে হবে। অন্যান্য পরিবর্তন তো আমরা শিখছি যে পার্সনের পরিবর্তন করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে। আমরা এখন শিখতেছি যে টাইম এন্ড প্লেসের পরিবর্তন। এই যে টাইম বাচক শব্দ, এক কথায় কিন্তু অ্যাডভার্ব যদি মনে রাখি, টাইম এন্ড প্লেস মনে যদি না থাকে তাহলে এটা মাথায় রাখতে পারি যে অ্যাডভার্বগুলো থাকবে সেন্টেন্সের মধ্যে, সেই অ্যাডভার্বগুলোকে পরিবর্তন করলে আমরা কিন্তু ন্যারেশনটাকে সুন্দর করে পরিবর্তন করতে পারবো। দেখো কি বলছে যে মিনা টোল্ড মি দ্যাট, আমরা এই যে সেড টু ছিল আমরা টোল্ড করছি, অবজেক্টটাকে লিখছি, কমা ইনভার্টেড কমা উঠায় দিয়ে দ্যাট লিখছি, তারপরে কি বলছি বাবা পার্সনের পরিবর্তন, ফার্স্ট পারসন আছে মিনা অনুযায়ী পরিবর্তন হবে, যে কারণে আমরা কি করছি শি করছি। তারপরে হচ্ছে যে টেন্সের পরিবর্তন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, পাস্ট কন্টিনিউয়াস করছি, ওয়াজ রাইটিং লিখছি, তারপরে এই লেটার অবজেক্টটা লিখছি। এই যে সময়বাচক শব্দ যেটা নাউন ছিল, যেটা আমরা চার্টে দেখলাম নাও থাকলে কি হয় দেন হয়, এটা সেই দেন আমরা নাউনটাকে কি করলাম দেন পরিবর্তন করলাম। অনেক সহজেই কিন্তু আমরা ভাগ ভাগ করে এই জিনিসগুলোকে যদি মাথায় রাখতে পারি যে এই পরিবর্তন হয়, তাহলে আমাদের কিন্তু পরিবর্তন করতে খুব একটা সমস্যা হবে না। আমরা পরের স্লাইডে আসি। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে বা সার্বিকভাবে ন্যারেশন পরিবর্তন নিয়ম বললাম, কিন্তু সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা কি করব, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা পরিবর্তনে দেখো এই চারটা রুলস মাত্র মাথায় রাখলে আমাদের কিন্তু হয়ে যাবে। একটু খেয়াল করব, রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে নিচে নিয়মে ইনডিরেক্ট করতে হয়। রিপোর্টিং ভার্ব টি সে অথবা সেজ টু থাকলে আমরা আস্ক অথবা আস্ক করব। কখন রিপোর্টেড স্পিচটা অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যখন কি থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, প্রশ্নবোধক বাক্য থাকবে, তখন আমরা এই ভার্বটাকে পরিবর্তন করব। সে অথবা সেজ টুর পরিবর্তে আস্ক অথবা আস্ক লিখব, আবার পাস্ট টেন্সে সেইড টুর পরিবর্তে আমরা হচ্ছে আস্কড লিখব। একই রকম ভাবে এটাতেও কিন্তু বলছি দেখো টু ছিল কিন্তু সেজ এর সাথে বা সেইড এর সাথে, কিন্তু আমরা যখন আস্ক অথবা আস্ক করছি তখন কিন্তু টু নাই, টুটা উঠে গেছে। দ্বিতীয় নাম্বার কি হচ্ছে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যে কোনো ধরনের সেন্টেন্সটাকে যখনই আমরা ন্যারেশন পরিবর্তন করব তখন ওটা কি হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হবে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয় অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকে, যেটা বলছি দেখো, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে না বসে পরে বসে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটা হয় সাবজেক্টের আগে বসে অক্সিলারি ভার্বটা, সেটা সাবজেক্টের পরে বসবে। কেন বসবে? যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হবে। যখনই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হবে তখন আমরা সেন্টেন্সের গঠনটাও কি হয়ে যাবে অ্যাসার্টিভের মতো গঠন হয়ে যাবে, যে কারণে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে বসবে। 3 নাম্বার রুলসে আমরা কি বলছি, রিপোর্টেড স্পিচের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট এবং দ্যাট বসাইছিলাম না কনজাংশন, এখানে বলছে যে যদি এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব কনজাংশন হিসেবে দ্যাট না বসে ইফ অথবা ওয়েদার বসাবো। আমি যে কোনো যেটা সুবিধা হবে, যেটা মনে হবে যে আমি এটা বসাবো, ইফ বসাবো না ওয়েদার বসাবো, কোনোটা যে কোনো একটা বসালেই কোনো সমস্যা নেই, যেটা মনে থাকতে পারবে বা মনে রাখতে পারবা ঠিক সেটাই ইউজ করবো আমরা।
আচ্ছা, তারপরেরটাতে কি বলছে বাবা? 4 নাম্বার রুলসে কি বলছে? রিপোর্টেড স্পিচ যদি হু, হোয়াট, হোয়ার, হোয়াই এবং হাউ ইত্যাদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি করব? প্রশ্নবোধক বাক্যটা যদি এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয়, তাহলে আমরা কনজাংশন হিসেবে ডাব্লিউএস ওয়ার্ডটাকে রেখে দেবো, কিন্তু গঠনটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করব। গঠনটা অ্যাসার্টিভ বলতে যখন এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব থাকে, যখন আমরা ন্যারেশনটাকে পরিবর্তন করব, তখন কি করব? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে লিখব। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে লিখব। যেরকম ভাবে আমরা দুইটা উদাহরণ দিছি, আমরা দেখো কি বলছে যে আই সেড টু মাই আন্ট, I said to my aunt, can't you hear me? Can't you hear me? দেখো এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে না বাবা? ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হইছে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হইছে, যখনই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, তখন আমরা কনজাংশনটা কিন্তু এখানে ইফ ইউজ করছি। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, সেড টু পরিবর্তে আমরা কি করছি? আস্কড ইউজ করছি। তারপর হচ্ছে যে পরেরটাতে কি বলছে দেখো, যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু আছে, আমরা ইফ অথবা ওয়েদার ইউজ করছি। তারপরে বাকি সেন্টেন্স, বাকি যে পরিবর্তনগুলো, টেন্সের পরিবর্তনগুলো আছে, ক্যান নট ছিল, আমরা কুড নট করছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করছি। ঠিক এইভাবে কিন্তু এটা পরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ইউটা কিন্তু হচ্ছে ক্যান, ইউ এর আগে ক্যান ছিল, কিন্তু এখানে আমরা শির পরে কুড নট লিখছি, মানে সাবজেক্টটা পরে হচ্ছে অক্সিলারি ভার্বটা লিখতে হবে। দ্বিতীয়টাতে কি বলছে বাবা? যে মাই ফ্রেন্ড সেড টু মি, my friend said to me, why you are sitting alone in your room at this hour? দেখো এখানেও কিন্তু রিপোর্টেড স্পিচটা কি হয়েছে? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে কারণে আমরা কি করছি? রিপোর্টিং ভার্বে পরিবর্তন করছি। দেখো মাই ফ্রেন্ড আস্কড মি, কিন্তু এখানে দেখো আমরা why ইউজ করছি। হোয়াই কেন ইউজ করছি বাবা? বলছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেটা 4 নাম্বার রুলসে আমরা বলছি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেটা ডাব্লিউএস ওয়ার্ডটাই কনজাংশনের কাজ করে, যে কারণে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটাকেই রাখছি। তারপরে আমরা বাকি পরিবর্তনগুলো, পার্সনের পরিবর্তন, তারপর টেন্সের পরিবর্তনগুলো করছি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের চারটা জিনিসের মধ্যে দুইটা বেশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে কনজাংশন, এবং হচ্ছে যে আর অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে বসানো। অক্সিলারি ভার্বটা সেন্টেন্স সাবজেক্টের পরে বসানো, এই দুইটা জিনিস একটু খেয়াল করব, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো পরিবর্তনের সমস্যা হবে না। এবার আমরা আসি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স খুবই সোজা। ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে কোনো সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের মধ্যে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সগুলোকে আমরা কেমন ভাবে পরিবর্তন করব? যেমন দেখো, প্রথম আমরা এইটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। প্রথমটাতে আমরা বলছি যে ভার্ব দিয়ে শুরু যে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু কয়েকভাবে গঠিত হয়, তার মধ্যে আমরা 3 ভাবে গঠিত হয়, তার মধ্যে আমরা একটা নিয়ে আসছি। কি বলছে? যে যেগুলো ভার্ব দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো ভার্ব দিয়ে শুরু যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো, সেগুলোকে কেমন করে আমরা পরিবর্তন করব? প্রথমে বলছে যে ভার্ব দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্ব বসে। অর্থাৎ আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়? আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব করা বোঝায়। যদি এর অর্থাৎ আদেশ বোঝালে আমরা সেই অনুযায়ী পরিবর্তন করব, সেই অনুযায়ী রিপোর্টিং ভার্বটা লিখবো। এটাই আমরা হচ্ছে যে পরেরটাতে একটু দেখাই দিচ্ছি। দেখো, আদেশ বোঝালে আমরা অর্ডার লিখবো, সামরিক আদেশ বোঝালে আমরা কমান্ড লিখবো, উপদেশ বোঝালে অ্যাডভাইস লিখবো, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট লিখবো, প্রার্থনা বোঝালে আমরা বেগ লিখবো, নিষেধ বোঝালে আমরা ফরবিড লিখবো। অর্থাৎ যে সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো হচ্ছে ভার্ব দিয়ে শুরু, সেই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে যখন আমরা পরিবর্তন করব, ন্যারেশন পরিবর্তন করব, তখন রিপোর্টিং ভার্বে আমাদের প্রথম কাজই হবে রিপোর্টিং ভার্বে যদি ওই রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটা বসানো, যেমনটা আমরা উদাহরণে দেখব পরে। দ্বিতীয় কাজটা কি করতে হবে? যে আদেশ, উপদেশ, অনুরোধ কোনোটাই ভালোভাবে বোঝা যাচ্ছে না, মূল ভার্ব দিয়ে শুরু, বাট হচ্ছে কোনোটাই আমরা ভালোভাবে বুঝতে পারছি না যে এটা তারা আদেশ বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে, না নিষেধ করা বোঝাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। যদি এরকম কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে টেল অথবা টোল্ড লিখব, টেন্স অনুযায়ী, মানে প্রেজেন্ট টেন্সে টেল আর পাস্ট টেন্সে টোল্ড। আবার কি 3 নাম্বার রুলসে কি বলছে? যে রিপোর্টেড স্পিচের মধ্যে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে, সেটা রিপোর্টেড স্পিচের আগে থাকতে পারে বা পরে থাকতে পারে। যেমন এরকম, হি said to me please help me, অথবা help me please,
প্লিজটা আগেও থাকতে পারে পরেও থাকতে পারে। যখনই এরকম রিপোর্টেড স্পিচের মধ্যে প্লিজ অথবা কাইন্ডলি দেখবো তখন ওই সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটা সবসময় রিকোয়েস্টেড। রিকোয়েস্ট প্রেজেন্ট টেন্স হলে রিকোয়েস্ট আর পাস্ট টেন্স হলে রিকোয়েস্টেড। এইটা কিন্তু খেয়াল রাখবো যে তখন আমরা রিপোর্টিং ভার্বটা রিকোয়েস্ট অথবা রিকোয়েস্টেড লিখলাম। আমরা যে তিনটা রুলস করলাম এই তিনটা রুলসের মধ্যে একটু আমরা একটা উদাহরণের মাধ্যমে একটু দেখি কি বলছে দেখো। ফাদার সেড টু মি, ফাদার সেড টু মি ইনভার্টেড কমা শুরু, ডোন্ট মিক্স উইথ ব্যাড বয়েজ। তার মানে এটা তার নিষেধ বোঝাচ্ছে। দেখো আমরা বলছি যে রিপোর্টিং ভার্বটা কি করব, ওই রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী পরিবর্তন করব। ফাদার ফরবেড, ফরবেড মানে নিষেধ করা। দেখো যখন নিষেধ করা বোঝাবে আমরা বলছি নিষেধ করা বোঝালে আমরা ফরবিডেড, যেহেতু এটা পাস্ট টেন্সে ছিল সেই কারণে আমরা এটা ফরবিড করছি। ফাদার ফরবেড মি নট টু মিক্স উইথ ব্যাড বয়েজ। আমরা কি করব, রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করব, তারপরে অবজেক্ট লিখব, তারপর হচ্ছে যে টু বসায়, যেগুলো ভার্ব দিয়ে শুরু টু বসায় বাকি অংশটুকু লিখে ফেলব। যেহেতু নটটা হচ্ছে যে যেগুলো সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড থাকবে সেই নেগেটিভ ওয়ার্ডটা টুর আগে লিখব আর তারপরে টুটা লিখব, তারপরে হচ্ছে বাকি অংশটুকু যে রকম আছে ঠিক সেরকম ভাবে লিখব। প্লিজ অথবা কাইন্ডলির একটা উদাহরণ দিছি আমরা, দেখো কি বলছে। মিনা সেড টু রিতা, মিনা সেড টু রিতা প্লিজ লেন্ড মি ইওর পেন। বলছে দয়া করে তোমার কলমটা আমাকে দাও। দেখো কি বলছে যে যেহেতু প্লিজ আছে আমরা কোনো কিছুই দেখবো না, এটা তারা অনুরোধ করাচ্ছে, নির্দেশ দিচ্ছে না হচ্ছে উপদেশ দিচ্ছে, কোনো কিছুই দেখবো না। প্লিজ থাকলে আমরা বুঝবো যেটা অনুরোধ করা বোঝাচ্ছে। তখন আমরা কি করবো, রিকোয়েস্টেড লিখবো। মিনা রিকোয়েস্টেড রিতা টু, এই যে তখন রিকোয়েস্ট যেহেতু নিলাম যে কারণে প্লিজটা উঠে গেল, প্লিজ বা কাইন্ডলি দুটোই উঠে যাবে যদি যখন আমরা রিকোয়েস্টেড দিব। তারপর হচ্ছে যে মূল ভার্বের আগে টু বসায় বাকি অংশটুকু লিখে ফেলবো। বুঝতে পারছি? ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমটা যেটা ভার্ব দিয়ে শুরু এরকম হলে আমরা এরকম ভাবে পরিবর্তন করব। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বিতীয়টা যদি হচ্ছে কি থাকে বাবা, রিপোর্টেড স্পিচটা লেটাস দিয়ে শুরু হয়। রিপোর্টেড স্পিচটা যদি লেটাস দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি ধরনের পরিবর্তন করব একটু খেয়াল করি। যদি লেটাস দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব, রিপোর্টিং ভার্বে সে অথবা সেজ টুর পরিবর্তে প্রপোজ অথবা প্রপোজ টু অথবা সাজেস্ট অথবা সাজেস্টেড দ্যাট টেন্স অনুযায়ী। তারপরে আমরা কি করব, কনজাংশনতে দ্যাট বসাবো। তারপরে হচ্ছে যে একইভাবে অক্সিলারি ভার্ব যখনই দ্যাট বসাবো সাবজেক্টটা লেখার পরে অক্সিলারি ভার্ব হিসেবে সবসময় আমরা শুড ইউজ করব। যখন লেটাস দিয়ে যে বাক্যগুলো থাকবে সেগুলো প্রপোজ অথবা সাজেস্টেড লেখার পরে আমরা যখন কনজাংশন ইউজ করব সবসময় দ্যাট ইউজ করব। এবং হচ্ছে যে অক্সিলারি ভার্ব অর্থাৎ মূল ওটা লেটের পরে যে সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপ যেটা দেওয়া আছে লেট আস থাকলে এটার সাবজেক্টিভ গ্রুপ লেখার পরে অক্সিলারি ভার্বটা সবসময় শুড লিখবো। অক্সিলারি ভার্বটা সবসময় শুড লিখবো, ভার্ব থেকে বাকি অংশটুকু লিখে ফেলবো। এখানে একটা নোট দিছি দেখো, কনজাংশন দ্যাট না বসিয়ে টু বসিয়েও হচ্ছে যে টু বসিয়েও ভার্ব থেকে বাকি অংশটুকু লিখে বা বসিয়ে পরিবর্তন করা যায়। আমরা যদি দ্যাটটা না বসায় পরিবর্তন করি সেটাও সেভাবে আমরা করতে পারবো। একটা উদাহরণ দেখি আমরা কি বলছে যে হি সেড টু মি let us discuss the matter। এই যে let us দিয়ে যখনই শুরু আছে আমরা বলছি যে তিনটা রুলস, একটা বলছি যে শুধু ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, আর একটা let us দিয়ে শুরু হয়। let us দিয়ে যেটা শুরু হয় সেটা সব সময় প্রস্তাব করা বোঝায়, যে কারণে আমরা সাপোজ অথবা প্রপোজ টু অথবা সাজেস্টেড ইউজ করব। দেখো এখানে আমরা কিন্তু ঠিক একই রকম ভাবে রিপোর্টিং ভার্বটা সেড টুর পরিবর্তে প্রপোজ টু লিখছি। প্রপোজ টু মি তারপরে দ্যাট বসাইছি, উই লিখছি। উই কখন লিখবো, যখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট, যেমন এখানে হি এবং মি আছে, সাবজেক্ট এবং অবজেক্ট যে কোনো একটা ফার্স্ট পারসন হবে তখন দ্যাটের পরে সাবজেক্টটা উই হবে, লেট আসটা পরিবর্তন হয়ে উই হবে। কিন্তু যদি দুইটার মধ্যে কোনোটাই ফার্স্ট পারসন না হয় বা যে কোনো একটা সেকেন্ড পারসন হয়, দুইটার মধ্যে যে কোনো একটা সেকেন্ড পারসন হয় সেক্ষেত্রে আমরা ইউ লিখবো। আর যদি দুইটার মধ্যে কোনোটাই ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন না হয় তাহলে সবসময় আমরা দে লিখবো, তখন আসটা দে হয়ে যাবে। এটার মধ্যে যেহেতু একটা ফার্স্ট পারসন হচ্ছে মি, যে কারণে আমরা কি করছি এখানে দ্যাটের পরে সাবজেক্টটা উই লিখছি। আর যেটা শর্ত ছিল আমাদের অক্সিলারি ভার্ব, যে সাবজেক্ট যেটাই হোক না কেন আমাদের অক্সিলারি ভার্ব সবসময় শুড হবে, অক্সিলারি ভার্ব সবসময় শুড হবে। তারপর বাকি অংশটুকু লিখে ফেলছি। এই যে যেটা আমি মুখে বললাম যে ফার্স্ট পারসন হলে উই দিব, সেকেন্ড পারসন হলে যে কোনো একটা সেকেন্ড পারসন হলে হচ্ছে ইউ লিখবো, যে কোনো একটা থার্ড পারসন বা উভয় থার্ড পারসন হলে আমরা হচ্ছে যে দে দিয়ে শুরু করব। আমরা এই যে দ্যাট দিয়ে বলছিলাম না, নোটের মধ্যে যে কথাটা বলছি যে যদি হচ্ছে যে টু বসিয়ে দ্যাট না বসিয়ে টু বসিয়েও করা যায়, ঠিক একই রকম ভাবে ওটাই দেখাইছে। দেখো প্রপোজ টু মি টু ডিসকাস দ্য ম্যাটার, যখন আমি দ্যাটটা না বসাবো তখন কিন্তু উই বা শুড কোনোটাই আমার দরকার হচ্ছে না। তবে উপরের প্রথম রুলসটা লেখা ভালো,
আমরা যখন যদি আমরা চিন্তা করছি যে আমরা হচ্ছে যে রেজাল্টটা ভালো করতে চাই বা যাদের চিন্তা ভাবনা আছে যে আমরা বৃত্তি পেতে চাই, তখন কিন্তু আমরা হচ্ছে যে প্রথম রুলসটা ফলো করব। দ্বিতীয়টা লিখলে যে ভুল হবে তা না, দেখা যাবে যে গ্রামারে নাম্বার কাটলো না কিন্তু রিটেনের মার্কসটা কমে যায়। যখন দেখে যে ছেলেটা সব ভালো রুলসটাই জানে, তার মানে এই পড়াশোনা করে, তার মানে হচ্ছে যে এর তখন রিটেনের মার্কসগুলো অটোমেটিক্যালি বেড়ে যায়। তা আমরা এই জিনিসগুলো খেয়াল করব। আচ্ছা, পরেরটাতে আসি। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের লাস্ট রুল যে ডিরেক্ট স্পিচে প্রথমটা পড়ছি আমরা মূল ভার্ব দিয়ে শুরু, দ্বিতীয়টাতে আমরা দেখছি যে লেট আস। এবার আমরা তৃতীয় নাম্বারটাতে দেখব যে ডিরেক্ট স্পিচে লেটের পরে আস না থেকে সাবজেক্টের অবজেক্টিভ রূপ দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা কেমন করে পরিবর্তন করব। দেখো, রিপোর্টেড স্পিচে সে অথবা সেজ টুর পরিবর্তে টেল অথবা টোল্ড লিখবো, কনজাংশন দ্যাট আগের মতোই। তারপর হচ্ছে যে অক্সিলারি ভার্ব, যে জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অক্সিলারি ভার্ব ওখানে যেমন শুড লেট আস দিয়ে থাকলে যেটাতে শুড ইউজ করছি, এইটাতে আমরা কি ইউজ করব, মাইট ইউজ করব অথবা মাইট বি অ্যালাউড ইউজ করব। মাইট বি অ্যালাউড রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরে কিন্তু লিখবো, যখন পরিবর্তন করব তার সাবজেক্টের পরে লিখবো মাইট অথবা মাইট বি অ্যালাউড, তারপরে ভার্ব থেকে বাকি অংশটুকু লিখবো। ঠিক আগের মতোই পরিবর্তনগুলো। আমরা একটা উদাহরণের মাধ্যমে একটু দেখি কি বলছে যে হি সেড টু হার লেট মি। এই যে আস না থেকে লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ রূপ আছে মি, লেট মি থাকতে পারে, লেট দেম থাকতে পারে, লেট হিম থাকতে পারে, এরকম এক কথায় হচ্ছে যে সাবজেক্টের পরে সাবজেক্টের অবজেক্টিভ রূপ যখনই থাকবে তখন আমরা সেই সেন্টেন্সটাকে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বটাকে সবসময় টোল্ড লিখবো, রিপোর্টিং ভার্বটাকে সবসময় টোল্ড লিখবো। তারপর হচ্ছে যে কমা ইনভার্টেড কমা উঠা দিয়ে দ্যাট লিখবো। তারপর হি থেকে হির পরে সাবজেক্টের যে মি ছিল, মিটা যেহেতু ফার্স্ট পারসন অবজেক্টকে ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে হি, যে কারণে কি হলো এখানে হি হয়ে গেল। তারপর অক্সিলারি ভার্ব মাইট থেকে বাকি অংশটুকু লিখবো, মাইট লিখবো, তারপর ভার্ব থেকে বাকি অংশটুকু লিখে ফেলবো। এখানে একটু নোট দেওয়া আছে, একটু খেয়াল করি কি বলছে যে ভোকেটিভস বা অ্যাড্রেসিং ওয়ার্ড থাকলে যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট করা যায় তবে সেটাকে আমরা অবজেক্ট করতে পারি, আর অবজেক্ট করা না গেলে তাহলে আমরা কি করব, অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে সামনে লিখবো। আমরা দেখো একটা উদাহরণ দিয়ে দুটাকেই বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো। মাদার সেই জনি, এই যে অ্যাড্রেসিং ওয়ার্ড যেটাকে আমরা ভোকেটিভ কেজের পরিবর্তনের কথা বলছিলাম লাস্ট নাম্বারে, ঠিক ওইটাই 7 নম্বরে আমরা বলছিলাম ঠিক ওইটার পরিবর্তনে যে জনি যখন রিপোর্টেড স্পিচের মধ্যে এরকম কোনো সম্বোধনবাচক শব্দ বা অ্যাড্রেসিং ওয়ার্ড থাকবে, সেই অ্যাড্রেসিং ওয়ার্ডগুলোকে যখন আমরা পরিবর্তন করব সেটাকে যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট করা যায় করতে পারবো, আর যদি অবজেক্ট করা না যায় যেটা পরের সেন্টেন্সে আমরা হচ্ছে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে সামনে লিখছি। আমরা প্রথমটা একটু খেয়াল করি, বলছে যে মাদার টোল্ড জনি, রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা সত্ত্বেও এই অ্যাড্রেসিং ওয়ার্ডটাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে আমরা লিখছি। তারপর কি লিখছি দেখো, টু ইম্পারেটিভ যেহেতু ভার্ব দিয়ে শুরু, টু গো টু স্কুল। পরেরটাতে আবার কি বলছে দেখো, রাজীব সেড টু হাসান মাই ফ্রেন্ড, এই যে মাই ফ্রেন্ড বলে, অর্থাৎ রাজীব হাসানকে কিন্তু মাই ফ্রেন্ড বলে অ্যাড্রেস করলো। এই ধরনের ওয়ার্ডগুলোকে যেটা রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে সেগুলোকে অ্যাড্রেসিং ওয়ার্ড বলে। এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা পরিবর্তন করব কেমন করে, যদি এটাকে অবজেক্ট করা যায়, যেহেতু এটা অবজেক্ট হাসান দেওয়াই ছিল তার কারণে অবজেক্ট করা যাচ্ছে না, তখন কি করবো, এই ওয়ার্ডটাকে অ্যাড্রেসিং অ্যাজ লিখে একদম সবগুলো সেন্টেন্সের শুরুতে লিখবো, অ্যাড্রেসিং হাসান অ্যাজ হিজ ফ্রেন্ড। মাই ফ্রেন্ড বলছিল তার মানে মাইটা যেহেতু হাসান অনুযায়ী পরিবর্তন হবে যে কারণে হিজ হয়ে গেল, অ্যাড্রেসিং হাসান অ্যাজ হিজ ফ্রেন্ড রাজীব ফরবেড, যেহেতু নেগেটিভ ছিল যে ডোন্ট মেক এ মিস্টেক, নেগেটিভ ছিল যে কারণে আমরা নিষেধ করা বোঝাইছে, যে কারণে আমরা এখানে ফরবেড দিছি, ফরবেড হিম নট টু মেক এ মিস্টেক। এই তিনটাই মূলত হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস। আবার আমি রিপিট করতেছি যে প্রথমটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হলে আমরা কি যে চারটা পরিবর্তনের কথা বলছি, ভার্ব দিয়ে শুরু হলে আমরা রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করব। তারপর মূল ভার্বের কনজাংশন বসানোর দরকার নেই, মূল ভার্বের আগে টু বসায় বাকি অংশটুকু পরিবর্তন করব। আর যেটাতে বলছিলাম লেটাস থাকলে কি করব, লেটাস থাকলে আমরা প্রপোজ অথবা সাজেস্টেড টু লিখে তারপরে টু থেকে বাকি অংশটুকু লিখতে পারি, অথবা দ্যাট দিয়ে পরিবর্তন করবেন। যখন আমরা দ্যাট বসাবো তখন সাবজেক্টটাকে লিখবো উই, যখন যে কোনো একটা ফার্স্ট পারসন সাবজেক্টের অবজেক্টের মধ্যে যে কোনো একটা ফার্স্ট পারসন হলে আমরা হচ্ছে সাবজেক্টটাকে উই লিখবো, যদি সেকেন্ড পারসন হয় তাহলে ইউ লিখবো, যদি থার্ড পারসন হয় তাহলে দে লিখবো। তারপরে অক্সিলারি ভার্বটা শুড ইউজ করবো।
আর এইটাতে বলছি যে যেটাতে হচ্ছে লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপ থাকবে সেখানে আমরা বলছি যে সবসময় রিপোর্টিং ভার্বটা টোল লিখবো এবং অক্সিলারি ভার্ব যেটাতে অক্সিলারি ভার্বটাতে মোড পরিবর্তন সেই গ্রুপটাতে হচ্ছে মাইট লিখবো বা মাইট বি অ্যালাউড লিখবো আর সবগুলো একই রকম ভাবে পরিবর্তন। অপারেটিভ সেন্টেন্স এটা অনেক ছোট, অপারেটিভ সেন্টেন্স থেকে খুব কমই আসে, ডাইরেকশন খুব কমই আসে অপারেটিভ সেন্টেন্স থেকে। একটু আমরা দেখে নিব। দেখো অপারেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচটি যদি কি থাকে, অপারেটিভ সেন্টেন্স হলে নিচে নিয়মে ইনডিরেক্ট করতে হয়। প্রথমে অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটা লিখবো, সে অথবা সেজ টু থাকলে আমরা উইশ প্রে অথবা বেড লিখবো। মূলত উইশ এবং প্রেটাই হচ্ছে যে বেশি থাকবে, বেডটা হচ্ছে যখন বিদায় জানাবে তখন বুঝবো। আচ্ছা দেখো কি বলছে যে তারপরে কি করব, কনজাংশন হিসেবে দ্যাট বসাবো, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হয়। আমরা আগেই বলছিলাম যে সেন্টেন্সেই থাকুক না কেন রিপোর্টেড স্পিচটা কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হবে। অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে না বসে পরে বসবে। তারপরেরটাতে কি বলছে, রিপোর্টেড স্পিচ এর পরিবর্তে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব, রিপোর্টেড স্পিচের পরিবর্তে সাবজেক্টের পরিবর্তে আমরা কি করব, অক্সিলারি ভার্বের পরে মাইট বসে। যেমন আমরা একটা সেন্টেন্স দেখি কি বলছে যে মাই মাদার সেড মে গড ব্লেস ইউ, মাই মাদার প্রেড। এটা দ্বারা যেহেতু প্রার্থনা বোঝাইছে আমরা যদি উইশ ইউজ করি তাও কিন্তু করতে পারবো। তবে একটু খেয়াল করবো যেটা দ্বারা প্রার্থনা বোঝাইছে আমরা সেটাতে প্রে দেওয়ার চিন্তা করবো, আর যেটাতে প্রে হবে না তখন বুঝবো যে সেটা উইশ দিতে পারবো। আচ্ছা যদি মনে না থাকে যদি উইশও দিয়ে আসি তাও কিন্তু হবে। আচ্ছা মাই মাদার prayed that God might bless me। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের একদম লাস্ট সেন্টেন্স যেটা কি ছিল, এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখন রিপোর্টেড স্পিচের মধ্যে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে সেটাকে কেমন করে পরিবর্তন করব, বলছে যে রিপোর্টেড স্পিচের মধ্যে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে ইনডিরেক্ট, নিচে নেমে ইনডিরেক্ট করতে হয়। অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি সে অথবা সেজ টুর পরিবর্তে এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেম ইনও দিতে পারি, এক্সক্লেম ইন সরো আমি একবারই বললাম, পরে ইনও দিতে পারি উইথও দিতে পারি। তারপরে কি বলছে দেখো, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ গ্রিফ, এক্সক্লেম উইথ সারপ্রাইজ অথবা এক্সক্লেম উইথ ওন্ডার লিখতে পারি। এটা রিপোর্টিং ভার্বে আমরা লিখবো। অর্থাৎ রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী রিপোর্টেড স্পিচের দ্বারা যদি বিস্ময় প্রকাশ করে আমরা ওন্ডার দিব, রিপোর্টেড স্পিচ দ্বারা যদি হচ্ছে যে দুঃখ প্রকাশ করে আমরা এক্সক্লেম উইথ সরো দিব, যদি কষ্ট প্রকাশ করে বা হতাশা প্রকাশ করে আমরা গ্রিফ দিব, আবার যদি আনন্দ প্রকাশ করে তাহলে আমরা জয় দিব। ঠিক এইরকম তারপরেরটাতে আমরা কি করলাম, আমরা কনজাংশনটাকে চেঞ্জ করলাম। তারপর রিপোর্টেড স্পিচের অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হয়। আমরা যেরকমটা শুনছিলাম যে কোনো সেন্টেন্সটাকে যখন আমরা পরিবর্তন করব সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। তারপরে হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, অর্থাৎ যে টেন্সে দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো। একটা সেন্টেন্স আমরা দেখি, রনি সেড হাউ নাইস দ্য আইডিয়া ইজ, রনি সেড হাউ নাইস দ্য আইডিয়া ইজ। তার মানে এটা তার বিস্ময় প্রকাশ করছে বা হচ্ছে যে আনন্দ প্রকাশ করছে। দেখো আমরা কি করছি, রনি এক্সক্লেম উইথ জয়। যখন দেখবা যে কনফিউশন সৃষ্টি হচ্ছে যে আনন্দ প্রকাশ করছে না বিস্ময় প্রকাশ করছে না সারপ্রাইজ প্রকাশ করছে এটা বুঝতে পারছি না, বা হচ্ছে যে সেটার দ্বারা সরো প্রকাশ করছে না কষ্ট প্রকাশ করছে এটা কোনোটাই আমি বুঝতে পারছি না, যদি এরকম কোনো সেন্টেন্স দেওয়া থাকে তাহলে সেই সেন্টেন্সগুলোতে বুদ্ধি করে ওখানে এক্সক্লেম দিয়ে আসবো, ওর সাথে আর জয় বা সরো কোনোটাই দিব না। ভুল করার চেয়ে আমরা কিন্তু মার্কসটা তখন পেয়ে যাবো, ওইটাতে আর কাটবে না টিচার। যে হয়তো বুঝতে পারেনি শিক্ষার্থী কিন্তু সে নিয়মটা জানে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা সে বুঝতে পারছে, যে কারণে কিন্তু তখন ওটাতে ফুল মার্কস চলে আসে। যখন এটা কোনোটাই বুঝতে পারবো না আমরা কিন্তু শুধু এক্সক্লেম দিয়ে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে রূপান্তর করবো। এটা কিন্তু করতেই হবে যে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। আমরা যেটা বলছিলাম যে কোনো সেন্টেন্সেরই নারেশন যখন পরিবর্তন করব তখন সেটা অ্যাসার্টিভ বা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়। ঠিক ওরকম ভাবেই আমরা কি করলাম, রনি এক্সক্লেম উইথ জয় দ্যাট the idea, যেমন এটাতে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে, হাউ দিয়ে যেগুলো সেন্টেন্স গঠিত হয় যখন আমরা এটাকে ন্যারেশনটাকে পরিবর্তন করব তখন আমরা বলছি যে অ্যাসার্টিভে রূপান্তর হয়, যে কারণে সাবজেক্ট এবং ভার্বটা কিন্তু আগে চলে গেছে। দেখো যে কারণে দ্য আইডিয়া ইজ ভেরি নাইস, এই যে হাউ দিয়ে শুরু হওয়ার কারণে আমরা এখানে ভেরি বসাইছি, তারপরে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে রূপান্তর করছি। এইটুকুই ছিল মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্সে। আমরা যেটুকু শিখলাম
সেন্টেন্সের পরিবর্তন আমরা এটার এক্সারসাইজটা একটু বাসায় করার চেষ্টা করব। এখানে আমরা 20টা এক্সারসাইজ দেওয়া আছে, আমরা নিজেরা প্র্যাকটিস করব এবং কোনোটাতে যদি সমস্যা মনে হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ওই রুলসগুলো, আগের রুলসগুলো দেখে নেব, অথবা হচ্ছে যে আমাদের টিচারদের সাথে বা কলেজের স্কুলের সাথে যোগাযোগ করে আমরা হচ্ছে দেখে নেব। এইটুকু ছিল আমাদের মূলত হচ্ছে যে সেন্টেন্সের ন্যারেশনের পরিবর্তন। আমরা যদি এটা ভালো করে করতে পারি তাহলে প্যাসেজের সামান্য কয়েকটা রুলস আছে যে কেমন করে প্যাসেজের ন্যারেশন পরিবর্তন করব, এটা আমরা হচ্ছে যে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে দেখে নেব যে প্যাসেজ ন্যারেশনটা কেমন করে করতে হয়। এই রুলসগুলো যদি আমরা হচ্ছে যে মোটামুটি হচ্ছে করতে পারি বা বুঝতে পারি তাহলে আমাদের হচ্ছে যে এবং এই এক্সারসাইজ যদি করতে পারি তাহলে বুঝবো আমার রুলসগুলো সবগুলো ঠিক আছে এবং হচ্ছে যে আমি প্যাসেজ ন্যারেশনে আমার কোনো সমস্যা হবে না। প্যাসেজ ন্যারেশন কিন্তু অন্য কিছু না, এই সেন্টেন্সগুলোর কি খণ্ড খণ্ড রূপান্তরই আমাদের কিন্তু প্যাসেজ ন্যারেশন। আমরা পরের ক্লাসে প্যাসেজ ন্যারেশন সম্পর্কে জানবো। আর আমরা এইখানেই মূলত শেষ করতে চাচ্ছি, আমাদের আজকের ক্লাস এখানে শেষ করব। তার আগে আমি শুধু কয়েকটা কথা বলতে চাই, যেহেতু আমরা জানি যে সবাই জানি যে আমাদের দেশে বা পুরো বিশ্বেই হচ্ছে করোনার মহামারী দেখা দিচ্ছে। তো এই মহামারী থেকে বাঁচার জন্য আমাদের কিছু ব্যক্তিগত সুরক্ষা দিকে কিন্তু নজর দিতে হবে। আমরা সবাই সবসময় সব কিছুতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং হচ্ছে পুষ্টিকর খাবার খাবো, সুস্থ থাকার চেষ্টা করব এবং যে সবসময় বারবার হচ্ছে যে হাতটা পরিষ্কার করব, বাইরে যাবোই না পারতপক্ষে, যদি কখনো যেতেই হয় আমরা হচ্ছে যে মাস্ক পরে বা হ্যান্ড গ্লোভস পরে আমরা বাইরে যাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সবাইকেই শুভেচ্ছা জানিয়ে বা আগামী শুভকামনা জানিয়ে আমরা এইখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।